নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো। বর্ধিত কর্মসমিতির বৈঠকে স্পষ্ট হলো বাংলায় তৃণমূলের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো মজবুত সংগঠন এখনো তৈরি করে উঠতে পারেনি বিজেপি। আর সেই কারণেই ভোটের মাঠে গোলের পর গোল খেয়ে দায় ঠেলাঠেলির খেলায় মেতেছে গেরুয়া শিবির। সায়েন্স সিটির অডিটোরিয়ামে হাজারো কর্মকর্তার সামনে প্রথম সারির নেতাদের সংগঠন সংক্রান্ত পৃথক মত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিরোধীদের টিপ্পনী। গণতান্ত্রিক পরিকাঠামোয় দল ও সংগঠন মিলেমিশে থাকলেও অস্তিত্ব পুরোপুরি আলাদা। দল প্রকাশ্যে নিজস্ব কর্মসূচি পালন করে, পেছন থেকে তার রসদ যোগান দেয় সংগঠন। নিচু তলার সংগঠন দলের মূল ওয়ার্কফোর্স শক্তিশালী হলে তবেই তার প্রতিফলন মেলে রাজনৈতিক কর্মকাণ্ডে। কার্যত মজবুত সংগঠনের ওপরে দাঁড়িয়েই এ রাজ্যে ৩৪ বছর শাসন করেছে বামেরা। যেদিন নিচুতলার সংগঠনে উই ধরেছে, একের পর এক নির্বাচনে তাসের ঘর ভেঙে পড়েছে দীর্ঘ লালিত বাম দম্ভ। সায়েন্স সিটির অডিটোরিয়ামে বর্ধিত কর্মসমিতির বৈঠকে হাজির থেকে এ রাজ্যে সেই সাংগঠনিক ঘাটতি প্রত্যক্ষ করেছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। পরিস্থিতি বিবেচনা করে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। নিচুতলার নরবরে সংগঠনের রাজ্য নেতৃত্বের একাংশের প্রতি নিজের অসন্তোষ গোপন করেননি বাংলার বিজেপি পর্যবেক্ষক। বানসালের উষ্মা, গত কবছরে দলের পরিসর ও কর্মী সমর্থক বাড়লেও নেতৃত্বের তরফে তাদের সঙ্গে যোগাযোগে ফাঁক থেকে গিয়েছে। বিপদে পাশে দাঁড়ানো কিংবা প্রশাসনিক সমস্যার সমাধান অথবা পাড়ায় পাড়ায় ছোটখাটো দলীয় কর্মসূচিতে দলীয় নেতৃত্বের হাজির থাকা সংগঠনকেই মজবুত করে। গেরুয়া পর্যবেক্ষকের টোটকা, সংগঠন মজবুত করতে সাধারণ কর্মীদের যেমন নেতাদের কথা শুনতে হবে, নেতৃত্বে আস্থা রাখতে হবে, তেমনি নিচুতলার কর্মীদের কথাও গুরুত্ব দিয়ে শুনতে হবে নেতাদের। পরস্পরের মতামত আদান প্রদানেই দলের শ্রীবৃদ্ধি লুকিয়ে রয়েছে। কিন্তু তা না করে নতুন যারা ক্ষমতায় আসছেন প্রথমেই পুরনোদের ছেঁটে দিচ্ছেন। আজকের নতুন কাল পুরনো হবে, তখনও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। এভাবে চললে কোনোদিনই ক্ষমতার আলো দেখা যাবে না বলেই রাজ্য নেতৃত্বের প্রতি স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল। দীর্ঘদিন রাজনীতির বৃত্তে থাকার সুবাদে এ রাজ্যের প্রতিটি পরিস্থিতি হাতের তালুর মতো চেনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কারিশমা তো বটেই, অল্প অল্প করে দলের সংগঠনও মজবুত করেছেন তিনি। তারই ফল মিলেছে ভোটের বাক্সে। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে দলের একাধিক মন্ত্রী বিধায়ক গ্রেফতার কিংবা বিভিন্ন সামাজিক প্রকল্পে অনুদান বন্ধ করে দেওয়ার মতো একাধিক গেরুয়া হার্ডল পেরিয়ে ভোটের মাঠে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন কেবলমাত্র সংগঠনের ওপরে ভর করে। আর তাতেই কুপোকাত বঙ্গের বিজেপি। দলকে ক্ষমতায় আসতে গেলে মজবুত সংগঠন তৈরি এক ও অনন্য পথ বলে মানেন এই রাজ্যের বিজেপি নেতারাও। কিন্তু সেখানেও দ্বন্দ্ব রাজ্য নেতৃত্বের দুই সেনানীর মধ্যে। কার্যত লোকসভা ভোট ও 4 বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পরে হারের ময়না তদন্তে প্রকট হয়েছে সেই মতানৈক্যই। ছাত্র অবস্থা থেকেই রাজনীতি করে ওঠা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলক্ষণ বোঝেন যে সংগঠনই শেষ কথা। পোক্ত সংগঠনই দলকে ক্ষমতায় আনে ও টিকিয়ে রাখে। রাজনীতির লুডো খেলায় সংগঠনের মই দিয়ে চলে ওঠানামা। সেই কারণেই দলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে সংগঠন মজবুত করার পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা। তার ভিন্ন সুর আবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। অধুনা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর যুক্তি, নির্বাচনে সংগঠনের ভূমিকা সিকিভাগ। বিরোধী চেয়ারে বসে সংগঠন 100 ভাগ মজবুত করা সম্ভব নয়, ক্ষমতায় এলেই সংগঠন মজবুত হয়। এক্ষেত্রে দলের দায়িত্বশীল পদে থেকেও সুকান্ত চেষ্টা চরিত্র ছেড়ে অদৃষ্ট ভবিতব্যকেই আঁকড়ে ধরতে চেয়েছেন বলে মত রাজনীতির কারবারিদের। ধীরে ধীরে এগিয়ে আসছে এ রাজ্যের বিধানসভা ভোট। গেরুয়া শিবিরে দুই সেনানীর মত একই হোক কিংবা ভিন্ন, শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে গেলে যে সংগঠন মজবুত করাই একমাত্র পথ, এ নিয়ে অবশ্য দ্বিমত নেই কারোর। কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতা বানসাল সেই আপ্তবাক্যই শুনিয়ে গিয়েছে পদ্ম দলের রাজ্য নেতৃত্বকে। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
লোকসভা ভোটে খারাপ ফলাফল নিয়ে উত্তরপ্রদেশ বিজেপিতে চলছে তুমুল টানাপোড়েন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অন্যতম উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সংঘাত তুঙ্গে। যোগী অনুগামীদের অভিযোগ তাকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরানোর চক্রান্ত চলছে। মৌর্য শিবির পাল্টা বলছে ভোটে খারাপ ফলাফলের জন্য দায়ী যোগী সরকারের কুশাসন। সব মিলিয়ে উত্তরপ্রদেশ বিজেপিতে এখন ডামাডোল তুঙ্গে। যোগীর আসন টলমল করছে বলেও বিরোধী শিবিরের দাবি। গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য হলো উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৮০। স্বাধীনতার পর থেকে বহুবার এই উত্তরপ্রদেশই দেশের প্রধানমন্ত্রী উপহার দিয়ে এসেছে। এহেন উত্তরপ্রদেশ নিয়ে 2019-এর লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপি বেশ নিশ্চিন্তই ছিল। সেবার উত্তরপ্রদেশ থেকে বিজেপি একাই 66টি আসন পেয়েছিল। এবার বিজেপির আসন কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তাদের মূল প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে অখিলেশ প্রসাদ যাদবের সমাজবাদী পার্টি। তারা একাই পেয়েছে 37টি আসন। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস পেয়েছে 6টি আসন। ভোটের ফল প্রকাশের পর থেকেই যোগী রাজ্যে বিজেপির মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। যোগী শিবির এবং যোগীর বিরোধী শিবির একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল। গত রবিবার দল ভোটের ফল পর্যালোচনা করতে বৈঠকে বসে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন কর্মী নেতাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে দলের ফল এত খারাপ হয়েছে। वोटों की शिफ्टिंग होती है और कहीं पर जब हम लोग ये मान करके चलते हैं आत्मविश्वास में कि हम तो जीत ही रहे हैं, तो स्वाभाविक रूप से वहां पर कहीं ना कहीं हमें खामियाजा भी भुगतना पड़ता है। और वह अति आत्मविश्वास कहीं ना कहीं हम लोगों को जहां चोट पहुंचाने में, उस विश्वास पर खरा उतरने में, उन अपेक्षाओं पर खरा उतरने में, जहां कहीं न कहीं उस विश्वास पर कहीं न कहीं चोट पहुंची, वहीं साथ ही साथ जिस विपक्ष ने चुनाव के पहले हिम्मत हार करके बैठ गया था, वो आज फिर से उछल कूद करने का कार्य कर रहा है। উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের অভিযোগ, কর্মীরা উপযুক্ত সম্মান পাচ্ছেন না। কেউ কেউ নিজেকে দলের থেকে বড় ভাবছেন। সংগঠন যে সরকারের থেকেও বড় সেটা কেউ কেউ ভুলে গিয়েছেন। দল বড় বেশি আমলা নির্ভর হয়ে উঠেছে। লোকসভা ভোটে দলকে তারই খেসারত দিতে হয়েছে। বলা বাহুল্য, মৌর্যের আক্রমণের নিশানায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। ইতিমধ্যে রাজ্য বিজেপির কয়েকজন পরাজিত প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেন যোগী সরকারের কঠোর নীতির মাসুল দিতে হয়েছে দলকে লোকসভা ভোটে। রাজ্য সরকার কথায় কথায় বুলডোজার চালানোয় মানুষও বিজেপির ওপর বুলডোজার চালিয়ে প্রতিশোধ নিয়েছে। রবিবারের পর থেকেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য মঙ্গলবার দিল্লি চলে আসেন। তিনি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত নালিশ করেন। দলের রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইস্তফা দিতে চেয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব আরেক উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠককে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। চুপ করে বসে নেই মুখ্যমন্ত্রী যোগীও। বুধবারই তিনি 10 বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন নিয়ে বৈঠক করেন। সেখানে আবার 2 উপমুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন। যোগী শিবিরের অভিযোগ, আগামী লোকসভা ভোটে যাতে তিনি প্রার্থী হতে না পারেন তার জন্য দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে কলকাঠি নাড়াচ্ছে। মৌর্য শিবির বলছে যোগী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন 2029 সালে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের শেষে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন দিল্লিতে। এমনিতেই মোদির সঙ্গে যোগীর একটা অলিখিত প্রতিযোগিতা রয়েছে। মোদি খুব একটা পছন্দ করেন না যোগীকে, কিন্তু তিনি হাবে ভাবে তা কখনো বুঝতে দেন না। মৌর্য শিবিরের দাবি, এবার যোগীকে বেকায়দায় ফেলার একটা মৌকা পাওয়া গিয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে, তবে কি উত্তরপ্রদেশে যোগীর দিন শেষ হয়ে এলো? এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট আগামী মঙ্গলবার 23শে জুলাই। বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার এক অনন্য নজির গড়বেন। সংসদে পরপর 7 বার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি। রেকর্ড গড়ার পাশাপাশি এক বড়সড় পরীক্ষাও দিতে চলেছেন সীতারামন। মোদী সরকারের ভবিষ্যৎ কার্যত তাঁরই হাতে।
সরকারের দুই প্রধান শরিক জেডিইউ এবং টিডিপিকে সন্তুষ্ট না রাখলে মোদী সরকারের অকাল মৃত্যুর আশঙ্কা করছে দেশের রাজনৈতিক মহল। সীতারামনই ঠিক করবেন তৃতীয় মোদী সরকারের অকাল বিসর্জন হবে কিনা। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রীর প্রধান চ্যালেঞ্জ দুই শরিক দলের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে তুষ্ট রেখে সরকার অটুট রাখা। এই দুই মুখ্যমন্ত্রীর চাহিদা আকাশচুম্বী। অন্যতম প্রধান শরিক চন্দ্রবাবু নাইডু রাজ্যের জন্য 1 লক্ষ কোটি টাকা অর্থ সাহায্য চেয়েছেন। অন্য শরিক নীতিশ কুমার চেয়েছেন 30,000 কোটি টাকা। দুই মুখ্যমন্ত্রীর দাবি মেনে দুই রাজ্যকে সাহায্য করতে গিয়ে বাকি রাজ্যের বরাদ্দে কোপ পড়বে কিনা সেই প্রশ্ন বড়ভাবে দেখা দিয়েছে। একই সঙ্গে আরও বড় প্রশ্ন, কেন্দ্রের সরকার বাঁচাতে অন্ধ্রপ্রদেশ ও বিহারকে সাহায্য করতে গিয়ে বাংলা বা পাঞ্জাবের মতো বিজেপি বিরোধী রাজ্যগুলি ফের কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে পারে। সেক্ষেত্রে এই রাজ্যগুলি মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে পারে। নরেন্দ্র মোদী সরকার দুই প্রধান শরিক তেলেগু দেশম পার্টি জেডিইউর ওপরে পুরোপুরি নির্ভরশীল। চন্দ্রবাবু নাইডু বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক বা অন্ধ্রের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা চাননি, শুধু রাজ্যের উন্নয়নের টাকা চাইছেন। একইভাবে জেডিইউর সাফ কথা, নীতিশ কুমারও বড় মন্ত্রক, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ চাননি, শুধু বিহারের উন্নয়নে মোটা টাকা চাইছেন। জেডিইউ বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও তুলেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্র ওই রাজ্যে 60,000 কোটি টাকার তেল শোধনাগার এবং জৈব রসায়ন কেন্দ্র গড়ে তোলার দাবি মেনে নিয়েছে। কিন্তু এর পরেও চন্দ্রবাবু রাজ্যের কোষাগার মজবুত করতে এবং রাজধানী অমরাবতী নির্মাণের জন্য যে আর্থিক সাহায্য চেয়েছেন তার পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও তাঁর রাজ্যের জন্য আর্থিক গতি আরও তেজি করতে দাবি করেছেন প্রায় 30,000 কোটি টাকা। বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বক্তব্য, যোজনা কমিশন তুলে দেওয়ার পর অর্থ কমিশনও বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যের ফারাক তুলে দিয়েছে। বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যের জন্য এতদিন 90% অর্থ কেন্দ্র দিত, সাধারণ রাজ্যের জন্য 69% অর্থ বরাদ্দ করত কেন্দ্র। এই অর্থ কেন্দ্রীয় সাহায্যে চলা প্রকল্পের জন্য খরচ হতো। এখন শুধু উত্তর পূর্ব ও পার্বত্য রাজ্যের জন্য কেন্দ্রীয় সাহায্যে চলা প্রকল্পের 90% খরচ কেন্দ্র বহন করে। তবে বিশেষ কোনো রাজ্যের জন্য অর্থ কমিশনের সুপারিশ না থাকলেও কেন্দ্র পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সাহায্য করতে পারে। নির্মলা সীতারামন বাজেটে তারই রাস্তা খুঁজছেন। নীতিশ কুমার বলেছেন তিনি কেন্দ্রের সাহায্যে বিহারের আরও উন্নয়ন করতে চান। আগামী বছর বিহারের ভোট, ফের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নিয়েই নীতিশ ভোটে নামতে চান। মোদীকে বিপদে ফেলার তাঁর কোনো ইচ্ছে নেই। ওদিকে চন্দ্রবাবু নাইডু তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের উন্নয়নই তাঁর লক্ষ্য, মোদীর জাহাজ ডোবানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। অন্ধ্র ও বিহারের জন্য এবারের বাজেটে আকর্ষক উপহার না থাকলে মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। নাইডু বা নীতিশ খুব সহজে মোদীকে ছাড়বেন না। মোদী সরকারকে সমর্থনের মূল্য যে তারা কড়ায় গন্ডায় বুঝে নেবেন তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই কারণেই বিপাকে পড়েছেন নির্মলা সীতারামন। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।